হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, কলকাতায় তো বেশ ঠান্ডা পড়েছে। কে কোথা থেকে তোমরা ঘটনা শুনছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে সেটাও জানাতে ভুলবে না কিন্তু। আজকে যে ঘটনাটা শোনাবো, এই ঘটনাটা আজকে শুনলে আমি না কথা দিতে পারি, রাতের ঘুম তো শেষ। যাই হোক, ঘটনায় যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো নিয়মাবলী তোমাদের সাথে একবার শেয়ার করি। সেটা হচ্ছে প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। কি করছো সবাই? আর হ্যাঁ, আরেকটা কথা, প্রত্যেক দিন যে ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, টিপসগুলো অ্যাপ্লাই করতে থাকো। প্রচুর চেঞ্জেস তোমাদের 2026-এ লাইভে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না, সোজা যাবো ঘটনায়। আজকে যে ভাই উমেশ ঘটনাটা পাঠায়, ওর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে ধূপগুড়িতে। আমি আজকে উত্তর 24 পরগনার ধূপগিরির একটা ফরেস্টের ঘটনা বলবো। ঘটনাটা আমি বলবো না, ঘটনাটা অ্যাকচুয়ালিও ভাই বলেছে, উমেশ। আর ঘটনাটা উমেশের মতো করে আমি তোমাদেরকে শেয়ার করব। উমেশ বলে, দিদি ভাই, আমার এখন বর্তমানে বয়স হচ্ছে 28+। বাড়ির একটিমাত্র ছেলে, পড়াশোনায় মেধাবী। মেয়েঠের চক্করে আমি নেই। পড়াশোনা, মা বাবা, ঠাকুর দেবতা, ঠাকুমাকে আমি খুব ভালোবাসি। ঠাকুমা বলতে পারো আমার জীবন। ওই ঠাকুমাকে সকালবেলা উঠে থেকে ঠাকুমা তুমি খেয়েছো, ঠাকুমা তুমি ব্রাশ করেছো, ঠাকুমা তোমার শরীর কেমন আছে, ওই ঠাকুমাকে নিয়ে চর্চা করতে করতে আমার শুরু হয় দিন, আবার শেষ হয়ে যায়। আমি অ্যাকচুয়ালিও এখনকার ছেলেদের মতো না। ওই প্রেম, সকালবেলা উঠে মোবাইল ফোন ঘাটা, হোয়াটসঅ্যাপ চেক করা, হোয়াটসঅ্যাপ পোস্ট করা, এইসব আমার মধ্যে নেই। এবার আমি ঘটনাটা বলি। আমার সেই সূত্রে, যেহেতু আমি একটু ঘর ঘেঁষা, মানে ঘর ঘেঁষা, আমি ঘরে থাকতে ভালোবাসি। তো তার জন্য আমার বন্ধু বান্ধবের সংখ্যাও কিন্তু সেরকম মাত্রায় নেই। হাতে গোনা দুটো বন্ধু আছে, কোনো বান্ধবী তো ভুল করেও নেই। আমার বন্ধুর লিস্টে কোনো বান্ধবী নেই, মেয়ে বান্ধবী তো নেই। ছেলে দুটো আমার বন্ধু আছে, তারাও মানে আমার সাথে যতটাই মাখো মাখো ভাবে মিশতে চায়, আসতে চায়, কাছে গল্প করতে চায়, কিন্তু আমি তাদের অ্যাকচুয়ালি সময় দিতে পারি না। কারণ এইটাই যে আমি আমার বাড়িতে আমার ঠাকুমা, প্রথমেই বললাম আমি আমার ঠাকুমাকে প্রচণ্ড ভালোবাসি। আর আমার ঠাকুমা, আমার মা, আমার বাবা আর আমার দেবতা, এই নিয়েই হচ্ছে আমার লাইফ। তো আমার ওই যে দুই বন্ধু একদিন উইকেন্ডে আমার বাড়িতে আসে। আমি কলেজে পড়ি, আমার বাড়িতে আসে। তখন আমি তার আগে দুদিন কলেজ অ্যাটেন্ড করতে পারিনি। আমাকে দুই বন্ধু এসে বলল, একজনের নাম সৌরভ আর একজনের নাম বাবলু। এখানে দুজনের নাম কাল্পনিক, কিন্তু অরিজিনাল না। সৌরভ আর বাবলু দুজনে আসে। সৌরভ আমাকে বলল, কিরে উমেশ, দুদিন ধরে তুই কলেজে গেলি না ভাই? ভয় পাচ্ছিলাম যে কি জানি, এখন চারপাশে শুনছি মারাত্মক জলাতঙ্ক রোগ হচ্ছে। তো তোর আবার কিছু হলো নাকি, তাই ভেবে তোর বাড়িতে তোকে দেখতে আসলাম। আমার মা ওদেরকে বলল, না না, খুব ভালো করেছিস, তোরা এসেছিস। বন্ধু হয়ে বন্ধুকে দেখতে আসবি, এটাই তো মানে কথা না। বন্ধু বন্ধুকেই তো দেখতে আসে, ভালো করেছিস। আর বলিস না, ছেলেটা তো ঘর ঘেঁষা, সব সময় বাড়িতে, ও তো আর বাইরে কারোর সাথে মেলামেশা করে না। তোরা মাঝে মাঝে একটু বন্ধু বান্ধব তো খেয়াল নিতে আসিস, ছেলেটা একদম বেরোয় না। যাই হোক, কথা কথা হলো। মা বলল, খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি যাবি। ওরাও দেখলাম মানে শুনেই আর্তনাদ করে বলল, হ্যাঁ আন্টি, তুমি কি রান্না করছো? তো যেহেতু উইকেন্ড ছিল, বাড়িতে চিকেন হচ্ছিল। মা আবার চিকেন ফার্স্ট ক্লাস করে, মা চিকেন করছে। ওরা শুনেও আগেও খেয়েছে। ওরা বললো, যাক তাহলে চিকেন হচ্ছে যখন, আন্টির হাতে চিকেন তো ছেড়ে যাওয়া যাবে না। যাই হোক, পড়া মিস করে ফেলবো তাতে অসুবিধা নেই, কিন্তু আন্টির হাতে চিকেন মিস করা যাবে না। ভালো কথা। আমার মা বলল, রসিয়ে কষিয়ে রান্না করছি, খেয়ে দিয়ে যাস। আমি প্রেসারে দুটো ভাত বসিয়ে দিই, কারণ ভাতটা তো আমার প্রথম বসে, তারপর আস্তে টাস্তে রান্না করি। ভাত তো লক্ষ্মী আমাদের ঘরে, বরাবর ভাতটা সবার প্রথম গ্যাসে হয়। যাই হোক, আমার বন্ধুরা তখন খুব খুশি, কৌতূহলবশত ওরাও বলল যে ভালো কথা, তাহলে পারে গরম গরম ভাত আর মাংসর
একদম কষা কষা, মানে ঝাল ঝাল রান্না। উফ আন্টি তোমার হাতের যা রান্না, ওই প্রথমেই বললাম ওরা আগেও খেয়েছে। যাই হোক, তারপর ভালো কথা, আমার সাথে গল্প। ওপরের ঘরে গিয়ে আমরা একটু গিটার বাজাই, একটু গান বাজনা করি, নিজেদের মতো করে একটু গাছপালা নিয়ে চর্চা করি, একটু ছাদে উঠি, ছাদে উঠে একটু ঘোরাঘুরি করি, বেশ ভালো লাগছে। হঠাৎ করে সৌরভ বলল, এই বাবলু, অ্যাকচুয়ালি তুই কিছুদিন আগে একটা প্ল্যান করেছিলিস না, ওটা তুই বলবি না উমেশকে? উমেশ তখন কৌতূহলবশত বলল যে, কি রে, কি প্ল্যান করেছিলিস, আমাকে বলবি, বল। তখন সৌরভ বলল, আরে আর বলিস না, একটা ফরেস্ট, যার নাম আমি এখানে নেব না কারণ হাইড করা আছে, ওই ফরেস্টটা তোমরা সার্চ করলেও ধূপগিরিতে পেয়ে যাবে, অনেকগুলি ফরেস্ট আছে, তার মধ্যে একটা ফরেস্ট, ওই ফরেস্টের নাম বলে সৌরভ। সৌরভ তখন বলল যে, ভাই ওই ফরেস্টে আমরা উইকেন্ডে যাচ্ছি, নেক্সট উইকে, তুই যাবি? তো সেটা শুনে আমাদের উমেশ যে ভাই, ও একটু আপত্তি জানায়, কারণ ওই যে প্রথমে বললাম একটু ঘর ঘেঁষা। তা ও তখন বলল যে, না আমি যাব না, আমার সত্যি কথা বলতে এইসব কোনো জায়গায় ভালো লাগে না ভাই, এত অ্যাডভেঞ্চার লাইফ, তার মধ্যে আবার কি অ্যাডভেঞ্চার করতে যাব। তো এই কথাটা শুনে আমাদের উমেশ ভাইয়ের মা প্রচণ্ড রেগে মেগে গিয়ে উমেশকে তেড়ে এসে বলল যে, এইটুকুনি বয়সে তোর কিসের এত লাইভে অ্যাডভেঞ্চার, কি দেখেছিস তুই? এই বয়সে আনন্দ করবি না, এই বয়সে ঘুরবি না তো কবে যাবি ঘুরতে, কবে আনন্দ করবি, যা। অনেক করে বলতে তখন উমেশ বলল, ঠিক আছে যাব, কথা মতো কাজ। ঠিক পরের উইকে উমেশ, বাবলু, সৌরভ তিনজন একসঙ্গে বেরোয়, কারণ ওরা দুজন চলে এসেছিল, কারণ আমাদের উমেশ ভাইকে নিতে। ওর তো মতিগতি চেঞ্জ হয়, নিয়ে ওরা যায়। আরও অনেকে অপেক্ষা করছিল, তারা দূরে কোথাও ছিল, একত্র হয়ে তারা একটা অ্যাডভেঞ্চার করতে যায় একটা ফরেস্টে। বলে, দিদি ভাই, এবার ঘটনাটা শুরু হলো, যেদিনকে আমরা যাচ্ছি হঠাৎ করে সব 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 ঠিক, হঠাৎ করে পায়ের পাতা ব্যথা করছে প্রচণ্ড, জানি না আমার এখন না, কিন্তু পায়ের যে পাতা ব্যথা করছে প্রায়, আমরা ধরো 20 জন মতো, 19-20 জন ছিলাম, তার মধ্যে 15-16 জনের পায়ের পাতা ব্যথা করছে। একজনের হতে পারে, দুজনের হতে পারে, 3 জনের, 4 জনের, 5 জনের হতে পারে, তা বলে 20 জনের মধ্যে 15-16 জনের পায়ের পাতা ব্যথা করবে, এটা কি করে পসিবল? ওরা অ্যাকচুয়ালি পায়ের এত পাতা ব্যথা করছে, হাঁটতে পারছে না। পায়ের পাতা, তুমি হাঁটতে গেলে তোমার পাটাই তো তোমাকে সোর্স করছে, বডির সোর্স তো পাটা। যদি পায়ের পাতাই তোমার ব্যথা করতে থাকে, ফুলে আসে, তাহলে তুমি হাঁটবে কি করে? সেম এরকম হচ্ছে। ও বেচারা আর হাঁটতে পারিনি। আর ওর দেখে দেখে আরও সবাই যারা ছিল, ওই 15 জন, সবাই তখন বলল, এত এরকম করে আমরা যেতে পারবো না, আমাদের শরীরে কষ্ট হচ্ছে, যদি তোরা 4 জন, মানে যাদের কোনো প্রবলেম নেই, বলছে তোরা 4 জন একটা কাজ কর, তোরা এগিয়ে যা, যদি তোদের তাড়া থাকে, না হলে তোরা আজকে এই ফরেস্টে, বেশি দূর ওরা যায়নি, জঙ্গলে খুব অল্প ডিস্টেন্স ওরা উঠতে পেরেছে, পাহাড় যেহেতু নি, বললো তাহলে একটা জায়গায় আমরা রাতে টেন্ট করি, করে থাকি। ভালো কথা, রাতে ওরা একটা তাঁবু খাটায়। চারপাশটা একটু বলে নিই কিরকম পরিবেশ। ভাই বলে, উমেশ ভাই, দিদি ভাই, এত মনোরম পরিবেশ, যখন বিকেল 4টে বাজে, জঙ্গল পাহাড়ে না একটুখানি অন্ধকার, একটু আগে নামে, চারপাশে না হঠাৎ পাখির কোলাহল, এতক্ষণ ধরে শুনছিলাম, পাখির কোলাহলের মধ্যেও যেন কোথাও উকি দিয়ে উপচে পড়ছে ঝিঝি পোকার শব্দ, যেটা সারাদিন সূর্যের আলোয় পাইনি। হঠাৎ করে একটা ঝিঝি পোকার শব্দ চারপাশ থেকে যেন উপছে আমাদের কানে এসে কানটা পুরো তালা করে দিল। পাখির শব্দ আস্তে আস্তে যেন কোথাও বিলীন হয়ে গেল। আমরা দেখছি আস্তে আস্তে অন্ধকার নামছে। প্রকৃতিটা এত মনোমুগ্ধ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রকৃতির কি দোষ, প্রকৃতি তো প্রকৃতির মতো সুন্দর সব সময়। আমরা যেখানটা তাঁবু করি, 2টো টেন্ট করেছিলাম, বড় বড়, দর্শন করে থাকবো। সেই টেন্ট থেকে খুব জোর হলে 2-3 মানে মাইল দূরেই রয়েছে একটা নদী,
খরস্রোতা নদী, যার জলের দাপট, জলের শব্দ শোঁ 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 করে যত অন্ধকার গড়াচ্ছে, দিনের আলো ডুবছে, তত যেন সেই শব্দটা জোরালো হচ্ছে, জোরালো থেকে আরও জোরালো হচ্ছে। সাথে চারপাশে জঙ্গলের একটা ঝিঝি পোকার শব্দ, আর তার সাথে মনোরম একটা সুন্দর মিষ্টি মধুর হাওয়া, যেন একটা মন মেজাজ শরীর সব যেন একটা একটা করে ডিভাইডেড করে দিচ্ছে। মনে হচ্ছে কারোর সাথে কারোর কোনো বন্ধন নেই, সব যেন উন্মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। সাথে হঠাৎ যত অন্ধকার হচ্ছে, আস্তে 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 একটা সুন্দর সুবাস ভেসে আসছে, স্নিগ্ধ মনোরম একটা সুন্দর মিষ্টি বাতাসের সাথে একটা সুন্দর সুন্দর একটা সুগন্ধি বার হচ্ছে। যত আস্তে 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 গভীর রাত হচ্ছে, তত ওই সুবাসটা যেন চারিপাশে ভরে উঠছে। তখন এরা যে এই উমেশ ভাই, সৌরভ, বাবলু, এরা আরও সাথে যে 17 জন বন্ধু আছে, সবাই তখন একই সাথে দুটো টেন্টে থাকে। দেন তখন তারা নিজেরা আলোচনা করে যে কি ব্যাপার বলতো, এত সুন্দর মিষ্টি একটা মানে ফুলের সুগন্ধি। এবার কেউ বলছে মানে হয় না, আমরা যেরকম কোনো জায়গায় গেলে একটা চর্চা করি যে আচ্ছা এটা কি ফুলের গন্ধ, না কেউ কোনো পারফিউম মেখেছে, নাকি কোনো ধূপ দিয়েছে, ধূপেরও তো সুন্দর স্মেল হয়, আমরা এগুলো করি অনেক সময়। তো সেরকম ওরাও তখন নিজেরা বলছে আচ্ছা এটা কি বাস্তবে কোনো মানে সুন্দর ফুলের সুবাস? বলছে পাহাড়ি এলাকা, জঙ্গল, বন জঙ্গল, পাহাড়, এখানে তো লোকবসতি নেই, হতেই পারে একটা সুন্দর সুবাস যেটা আমরা ঘ্রাণ করছি, হতে পারে সেটা কোনো ফুলের সুবাস আসছে, কারণ যেটুকুনি অন্ধকার হচ্ছে আস্তে আস্তে তত স্মেলটা না চারিদিকে এত মানে ছড়াচ্ছে জিনিসটা। তো এবার দেখো কি হয় বলো তো, যেটা আমরা সবাই জানি, নানা মানুষের নানা রকম মতামত। এবার কেউ বলছে যে ভাই অন্য কিছু না তো ভাই, এটা আবার কোনো মানে ভূত প্রেত এরকম ব্যাপার না তো। অনেক সময় শোনা যায় জিন ঠিন কোনো জায়গায় যদি থাকে, সেখানে এরকম না সুন্দর সুবাস বেরোয়, এরকম কোনো ব্যাপার না তো। আবার কেউ বলছে যে ভূত টুত নেই তো, আবার কেউ বলছে ব্রহ্মদৈত্য না তো, আবার 2-4 জন বলছে যে আরে না না, ঘরে কোনো ফুলের সুবাসই হবে, জঙ্গলের ভিতরে এদিকে তো লোক আসে না রে, লোকের পথ মানে পা পড়লে সেই জায়গাটা খারাপ হয়ে যায়। তখন আবার একজন বলছে তাহলে তো তুইও তো মানুষের মধ্যে লোক, তো তুইও তো মানুষের মধ্যে, এখন ছেলে আছিস লোক হবি আর কিছুদিন পর, তাহলে পবিত্র জায়গাটা অপবিত্র করে দিলে তুই। এই নিয়ে নিজেরা ইয়ার্কি করছে, ঠাট্টা করছে, যেটা অ্যাকচুয়ালি হয়। হঠাৎ করে আমাদের এই যে ভাই, যাকে নিয়ে ঘটনাটা বলছি, উমেশ ভাই তখন হট করে লক্ষ্য করে দূরে একটা জায়গায় কিছু একটা আলো মতো ঝলমল ঝলমল করছে। বলে দিদিভাই মনে হবে যে আমি যে ঘটনাটা বলছি বাস্তবে কি ঘটেছে। দিদিভাই আমি একা না, ওখানে আমরা 20 জন ছিলাম, সবাই দেখেছি একটা আলো জঙ্গলের মধ্যে খেলা করছে, দূরে কোথাও একটা আলো। হঠাৎ করে জঙ্গলে দিক নির্ণয় করা যায় না, কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট, কোনটা নর্থ, কোনটা সাউথ, কিছু কিন্তু ওখানে দেখবে মানে তুমি যদি কোনো রকম কম্পাস, দেন কোনো রকম মানে দিক নির্ণয়ের যদি যন্ত্র থাকে, তাহলে কিন্তু তুমি সঠিকভাবে নির্ধারিত করতে পারবে তুমি কোন পজিশনে আছো, দেন কোন সাইড, কোন ডিরেকশান তোমাকে দেখাচ্ছে। বাট আমাদের কাছে কিছু নেই, আমরা ওই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না যে আলোর খেলাটা চলছে, আমরা সবাই হাঁ করে বলদের মতো তাকিয়ে রয়েছি, সেটা অ্যাকচুয়ালি কোন দিকে হচ্ছে। আমরা কখনো দেখছি পূর্ব দিকে, কখনো দেখছি দক্ষিণ দিকে, কখনো দেখছি উত্তর, কখনো দেখছি মানে দক্ষিণ দিকে, মানে নানা রকমভাবে দিক জাস্ট এদিক ওদিক হচ্ছে।
তো একটা ভয় আমাদের মধ্যে কাজ করছে, আর এই ভয়টা শুধু আমাদের মধ্যে না, এই ভয়টা আমার মনে হয় সবার মধ্যে কাজ করবে, করারই কথা। ভয় লাগছে যে কি হচ্ছে, কি ব্যাপার। হঠাৎ করে বাবলু বলল যে সৌরভ, বাবলু তো খুব ভালো বন্ধু, ওরা দুজন খুব খুব ক্লোজ। বাবলু সৌরভকে বলল, সৌরভ তুই একটা কাজ কর, তুই চল আমার সাথে, ওইদিকে আমরা গিয়ে দেখি। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা ফুলের সুবাস, মানে যেই সুবাসটা এতক্ষণ আমরা অ্যাবসর্ব করছিলাম নিজেদের ঘ্রাণের মধ্যে, এখন সেটা আর ভালো লাগছে না। যেন মনে হচ্ছে শ্বাস প্রবলেম শুরু হয়ে যাবে একটু পরে, নিতে পারছি না, জাস্ট আর ভালো লাগছে না। তো সৌরভ আর বাবলু বলাতে আমিও বললাম যে আমিও তোদের সাথে যাব, অ্যাডভেঞ্চার করতে এসছি ভাই, বসে থাকতে আসিনি। রাতটুকুনি যাক, ভোরবেলা আবার সবাই হাঁটা শুরু করব। পায়ের পাতা এত ব্যথা করছে, ফুলে গেছে, যার কারণে আমরা এখানে রয়ে গেলাম। আমরা জানি না অ্যাকচুয়ালি কেন, কিসের জন্য হলো, আমাদের ফার্স্ট টাইম। আমাদের কেন, আমাদের সাথে যারা ছিল সবার ফার্স্ট টাইম, কারোর মানে ওই অভিজ্ঞতা আগে হয়নি, পায়ের পাতা ফুলে যাওয়া ওরকমভাবে, অসম্ভব ব্যাপার। রাতের বেলা আমরা ওই আলো রশ্মি দেখে চলতে শুরু করলাম একে অপরের সাথে, আগে পিছু করে। জঙ্গলের খচমচ শুকনো পাতা, পাথর, কোথাও কোথাও ভাঙা গুঁড়ো পাথরের কণা, সেখান থেকে হাঁটছি ধূপধাপ করে যে যার মতো। মৃদু ঠান্ডা বাতাস বইছে, সাথে নানা রকম পাখির শব্দ, ঝিঝি পোকার শব্দ, সব মিলিয়ে অন্ধকারে একটা ভয়ঙ্কর পরিবেশ। হাতে প্রত্যেকের একটা করে টর্চ, যদিও সব টর্চ আমরা জ্বালাইনি, একদম সামনে দুজন, পেছনে একজন টর্চ নিয়ে আছে, কারণ সব টর্চ যদি একসাথে আমরা ব্যবহার করি, চার্জ চলে গেলে চার্জ কোথায় দেবো। 20 জনের টর্চ 3 জন ব্যবহার করছি, আর রয়েছে একদিনের তো ব্যাপার, চলে আসবো ঘুরে, অতক্ষণ টর্চের চার্জ যাবে না। আমরা সেই আলোর রোশনি দেখতে দেখতে দিদিভাই সেই ফরেস্টের অনেকটা ভিতরে চলে আসি। আমাদের টেন্ট যেখানে ছিল, কি করে বুঝতে পারছিলাম আমরা যেই খরস্রোতা নদীর জলের একটা স্পষ্ট শব্দ এতক্ষণ যেটা আমাদের কানে আসছিল, সেটা আস্তে 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 বিলীন হয়ে গেল। মানে আমরা তখন বুঝতে পারলাম আমরা আমাদের তাঁবু থেকে হয়তো পথ ভুলেছি, না হয়তো আমরা ফিরে যেতে পারবো কিনা জানি না। অনেকটা ডিস্টেন্স আমরা জঙ্গলের পথ ধরে এগিয়ে এসছি, আমরা রাতে বুঝতেও পারছি না, আলোও নেই, অন্ধকারে পথও চিনতে পারছি না, দিক তো নির্ণয় করতেই পারছি না। দূরে দেখলাম যেখানে আলোর ছটা, যেটা আমাদের টেন্ট, তাঁবুতে বসে মনে হচ্ছিল যে এই তো এক জায়গায় আলো খেলা করছে দূরে কোথাও। কিন্তু যত হাঁটতে 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 আসি, প্রায় তাঁবু আমরা হারিয়ে ফেলি। 3 ঘন্টা আমরা হাঁটি, 3 ঘন্টা আমরা হাঁটি, আর আমরা হাঁটা শুরু করি সন্ধ্যা তখন 6টা 6:30 থেকে। আমরা 3 ঘন্টা, তার মানে ধরে নাও 9টা 9:30টার সময় আমরা সেই আলোর একটা উষ্ণ রোশনির সামনে এসে স্টপ হই। আমরা 20 জন বন্ধু যখন আমরা এসে ওখানে দাঁড়াই, সবাই অবাক হয়ে যাই যে ওটা আর কিছু না, একটা পৌরাণিক, একটা পাথর কাটা, একটা বিশাল বড় ভাঙা স্তূপ, একটা মন্দির। যেই মন্দিরে একটা আলো জ্বলছে, একটা আলো, যেটাকে আমরা বলতে পারি যে একটা বড় মানে বনের বাঁশ বা বনের কাঠ দিয়ে একটা মার্শাল মতো জ্বালিয়েছে। মার্শাল যেরকম জ্বালায়, ঠিক মার্শাল একটা জ্বালানো রয়েছে। ওই আলোটাই ঝিকিমিকি করে পাতার মধ্যে দিয়ে আসছিল, যখন দূরে অনেক ও আলোটা ছোট্ট হয়ে খেলা করছিল। ওই একটাই আলো, কিন্তু ওই আলোটা দিক নির্ণয় কি করে করছিল। আমরা ওখানে গিয়েও একে অপরকে আমরা জিজ্ঞেস করছি, এই আলোটা যদি এক জায়গায় মার্শালের আলো হয়, যদি এটা পুজোর এখানে মন্দিরে দেওয়া থাকে, তাহলে এই আলোটা চারদিকে কি করে খেলছিল।
তখন আমাদেরই মধ্যে একজন বিধান বলে একটি ছেলে আছে, যে আমাদের ওখানে সব থেকে সিনিয়র। সে তখন বলে ওঠে, তোরা যেটা ভাবছিস সেটা কিছু না, এখানেই পুজো হয়, এখানে ধূপের গন্ধ তোদের নাকে যাচ্ছিল, মানে আমারও নাকে আসছিল। বিধান বলে, কারণ এখানে পুজো হয়, আর কোনো ফুল বা ভূত প্রেত আত্মা জিন এসব কিচ্ছু না, তোরা খেয়ালে পোলাও করছিলিস। আর একটা কথা, ওই আলোটার কথা যখন আমরা বলি, হি হি করে ওকে ব্যঙ্গ করে হাসি, কারণ আমরা তো এরকমই, একে অপরকে সবসময় যত পা টেনে নামাবো তত একে অপরের সাথে আনন্দ করব। আমরা নিজেদেরকে ভাববো যে আমি ওর থেকে মহান, ওকে আমি পা টেনেছি, ঠিক আছে। তখন ও বলল যে গাধার দল, তোরা বুঝতে পারলি না, তোরা আমাকে ছোট করতে যতই চাস, আমি তোদের বলছি অ্যাকচুয়ালি আলোর ব্যাপারটা হচ্ছে, কেউ একজন পুরোহিত হোক বা এখানের জঙ্গলের আদিবাসী, কেন্দ্রীয় সাঁওতাল, যেই হোক, কেউ ওই মার্শালটা চালিয়ে জঙ্গলের ভেতর থেকে আনছিল। যখন নিয়ে আসছিল তখন হয়তো সে পুরো মন্দিরটা ঘুরেই এসছে, যার কারণে আলোটা তোরা চারদিকে দেখেছিস। এবার ওর কথায় রীতিমতো আমরা যুক্তি পাচ্ছিলাম, সেখানে আমরা ওর কথাটা বিলিভও করছিলাম। তো আমরা বললাম, তোর কথায় তো যুক্তি আছে, হ্যাঁ হতেও পারে, তুই ঠিকই বলছিস, হতেও পারে। তো একটা সময় গিয়ে আমরা মন্দিরে যাব বলে যখন সবাই মনস্থির হলাম, আমাদের মধ্যে আরেকটি ছেলে যার নাম বান্টি, ও তখন বলল, দেখ বিধান, তুই ভাই যাকে যাই বল, আমার ঠিক এখানটা মনে হচ্ছে না জায়গাটা আমাদের জন্য সেফ নয়। ভাই টেন্ডে চল, নাহলে পরে একটা কাজ কর, যদি মন্দির সেফ হয় তাহলে মন্দিরের ভিতর চল, গিয়ে শুয়ে পড়ি, কারণ সকালবেলা উঠে আবার হাঁটতে হবে ভাই, এসব করলে হবে না। আর বলে রাখি, যে ছেলেটি বান্টি বলছে, ওর কিন্তু পায়ে কোনো ব্যথা নেই, ও শুধু আমাদের জন্য আমাদের সাথে রয়েছে, কারণ ব্যথাটা আমাদের পায়। একটা সময় গিয়ে বিধান সিনিয়র আমাদের ওখানে ছেলে বললাম, তো ও আমাদের সৌরভ, উমেশ, বাপ্পা, আরও অনেকে ছিল, অনেকে সবাই তখন সহমত পোষণ করলো যে আমরা মন্দিরের ভিতরেই রাত কাটাবো, আমরা মন্দিরের ভেতরে থাকবো। কথা মতো কাজ, আমরা মন্দিরের ভেতরে সবাই ঢুকলাম। যখন আমরা মন্দিরের ভিতর ঢুকি তখন আমরা বুঝতে পারলাম মন্দিরের ভিতরে কোনো দেবতা নেই, কোনো দেব বা দেবী কেউ নেই, কিন্তু একটা মার্শাল জ্বলছে আর একটা বেদি করা, যেখানে আমাদের কোনো দেব দেবী আমরা যেরকম প্যান্ডেল করলে বসাই, একটা বেদি বা একটা বড় স্টেজ মতো, ওরকমের স্টেজ মতো করা, পাথর কাটা, কিন্তু কোনো রকম ওখানে দেব দেবী নেই। হঠাৎ করে বুঝতে পারলাম না, আমরা অবাক হলাম, একটা লাইট জ্বলছে, কোনো দেবতা নেই, কি করে হয়? আর এখানে কেই বা পুজো করে, কেই বা লাইট দিয়ে যায়, এই ফরেস্টে তো কেউ আসে না। অদ্ভুতভাবে আমরা ওখানে শুয়ে পড়লাম রাতের বেলা। একটা সবাই যখন ঘুমে মানে একদম বিভোর, তখন একটা সুন্দরী মহিলা পায়ের নুপুরের শব্দে ঘুম ভাঙে, চোখ খুললাম। একে অপরকে যখন আমরা কুনো দিয়ে, হাত দিয়ে চিমটি কেটে, কেউ কাউকে হাতের ছোঁয়া দিয়ে ডাকি, সবাই চোখ খুলে দেখলাম একজন সুন্দরী, অপরূপা সুন্দরী, মানে সুন্দরী বললেও মনে হয় তাকে সুন্দরীর মানে খিতাব দেওয়া কম হবে, এত সুন্দরী দেখতে, সেরকম লম্বা লম্বা চুল, গায়ের রং, এত সুন্দরী কি করে হতে পারে, হাত পা, তার শরীর, তার পুরো অঙ্গ, অপূর্ব সুন্দরী সে, মানে এক কথায় বলা যায়। সে সেই মন্দিরের ভিতর একা একা ঘুরছে, আমরা সবাই দেখে অবাক, এত সুন্দরী মহিলা রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে কেই নেই। হঠাৎ করে সেই মহিলা যখন আমাদের দিকে ঘুরে তাকায়, ঘুরে তাকিয়ে সে ইশারা করে কাউকে ডাকে। আমরা বলে বোঝাতে পারবো না, ইশারা করে যখন কাউকে ডাকে, আমরা ওই ইশারা আঙুলের তাকালাম যখন, তখন দেখলাম সেই সুন্দরী রমণী ডাকছে বিধানকে ডাকছে। বিধান ভয়তে একদম ঘেমে
মাথা দিয়ে টপ 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 করে ঘাম পড়ছে। ও আতঙ্কে ভয়ে আর নড়াচড়া করছে না। আমরা ওকে বললাম, বিধান তোকে ডাকছে, বিধান, বিধান, বিধান। ভাই আমি যাব না ভাই। কে ভাই? এই মহিলা কে? কে চিনতে পারছি না তো ভাই। এই কোনোদিন তো আগে দেখিনি ভাই, আমাকে ডাকছে কেন ভাই? আমার ভয় লাগছে ভাই, ভয় লাগছে। তোরা চল আমার সাথে। আমি বললাম, দেখ এখন আমরা এখানে আটকে গেছি মন্দিরের ভেতরে, কিচ্ছু করার নেই, যেতে হবে। কোনো রকম উঠেও গেল। ওকে যেতেই শরীরের মধ্যে অদ্ভুতভাবে সে মহিলা স্পর্শ করতে থাকে। যদিও আমাদের সাথে কোনো মহিলা বা মেয়ে ছিল না, সব আমরা 20 জন ছেলে ছিলাম। ওকে অদ্ভুতভাবে ওর একটা বেহুশের মতো, মানে সে যেন আমরা রয়েছি বা কোথায় রয়েছি, কোনো একটা হুঁশ জ্ঞান নেই। যেন একটা অদ্ভুতভাবে সেই রমণীর বশে যেন পুরো বর্ষিত হয়ে যাচ্ছে। সেই রমণী আস্তে আস্তে পায়ের নুপুরের শব্দ, কোথায় যেন মন্দিরের সেই গুফার ভিতরে পাথরের পেছন দিক দিয়ে পেছনে কোথায় চলে গেল। আর বিধানও ও পেছনে 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 চলে গেল। আমরা বিধানকে আটকাতে পারলাম না, কারণ আমাদের প্রচণ্ড ভয় লাগছিল ওই সময়। কোনো রকমে জানি না, আমরা বিধানকে যেতে দেখেও আমরা চুপচাপ সবাই ঘুমিয়ে পড়লাম, নাকি জানি না কোনো রকম কিছু জাদু টোনা আমাদের উপর কিছু করা হয়েছিল কি না, আমরা বলতে পারবো না। যখন সকাল হলো, পাখি ডাকছে, সকাল হলো, গাছের পাতা ঘষার শব্দ, নদীর একটা শব্দ, শোঁ শোঁ করে চোখ খুলে দেখলাম আমরা টেন্টের মধ্যেই সবাই শুয়ে রয়েছি। আমরা তো ওই ধূপগুড়ির ফরেস্টের যেখানে আগের দিন 4টের সময় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, আমরা ওখানেই রয়েছি। তাহলে আমাদের সাথে এত কিছু হলো, এত আলো, এত মন্দির, এত সুগন্ধি, এত কিছু। বিধান কই? বিধান, বিধান, বিধান আমাদের টেন্টে ছিল না। উমেশ বলে পাশের টেন্টে ছিল, গিয়ে দেখছি বিধান নেই। আমরা বিধান বিধান করে, বিধান কোথায়? বিধান, বিধান নেই। বিধানকে আমরা খুঁজে পাইনি। সকাল থেকে বেলা হয়ে গেল, গড়াতে গড়াতে দুপুর হয়ে গেল। আমরা ফরেস্ট থেকে দৌড়াতে 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 19 জন বাইরে বেরোই। বাইরে বেরিয়ে যখন আমরা ফরেস্ট অফিসারকে জানাই, অফিসার বলল, কি হয়েছিল তোমাদের সাথে, কোথায় গেছে তোমাদের বন্ধু? আমরা সবটা বললাম, এমনকি স্বপ্নের কথাটাও বললাম। যখন বললাম তখন তারা না চুপচাপ মাথা নিচু করে রয়েছে। যখন জিজ্ঞেস করলাম, স্যার আপনারা কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন, চুপচাপ রয়েছেন, কি ব্যাপার? তখন তারা বলল যে তোমরা ওই মন্দির কোথায় ছিল, তোমরা বলছো স্বপ্ন দেখেছো। একজন স্বপ্ন দেখতে পারে, স্যারকে বলছি স্যার 2জন স্বপ্ন দেখতে পারে, একই শব্দ, একই জিনিস, একরকম। 19 জন কী করে বলছে স্যার? কেউ তো কারোর সাথে আলাদাভাবে কথা বলে নিইনি স্যার, তাহলে কি করে? স্যার বললো তোমরা নিয়ে যেতে পারবে? আমরা স্যার স্যার আরও অনেকে ছিল, সবাইকে নিয়ে গেলাম। কোথায় মন্দির, কোথায় কি, কোথায়? আমাদের বিধান ফিরে আসলো প্রায় 13 দিনের মাথায়। বিধানকে বললাম, বিধান কিরে? বর্ষাকাল আরম্ভ হয়ে গেছিল, আমরা চিন্তা করছিলাম বিধান কোথায় গেল, জঙ্গলের মধ্যে হারিয়ে গেল, কোথায় গেল? সেই বিধান ফিরে এসছে, বিধান নাম ভুলে গেছে, বিধান সব ভুলে গেছে, শুধু তার বাড়ির অ্যাড্রেসটা তার মনে ছিল। তার বাড়িতে এসে তার বোনকে, মাকে, বাবাকে, আমাদের কাউকে বিধান চিনতে পারছে না, কিন্তু বাড়ির অ্যাড্রেসটা তার মনে ছিল। বিধানকে যখন চিকিৎসা করানো হয়, বর্ষার মধ্যে পায়ে জোক ধরেছিল, নানা রকম বিছে, নানা রকম জিনিস কামড়েছে, ও যে প্রাণে বেঁচে সেই অনেক। ওর পায়ের তলায় জুতো ছিল না, ফুটো ফুটো হয়ে গেছে পায়ের তলা। যখন ডাক্তার দেখানো হয়, ডাক্তার পুরো শরীর চিকিৎসা করে বলে ওর সাথে, মানে যেরকম কোনো মহিলার সাথে হয় ঠিক সেরকম ওর সাথে মানে ধর্ষণ হয়েছে। 1 সপ্তাহ টানা কেউ ওর সাথে শারীরিক সম্পর্ক করেছে, ও কিন্তু সেটা মেনেও নিয়েছে। ওর কোনো হুঁশ জ্ঞান কিছুই ছিল না বিধানের। বিধান সেই দিনের পর থেকে পুরো একদম মানে ঝিমিয়ে পড়ে। ছেলেটা যেন আর ছেলেটার মধ্যে ছিল না, ও খুব ইন্টেলিজেন্ট ছিল, একদম সবই শেষ হয়ে যায়। এই ছিল আমাদের ঘটনা। দর্শক বন্ধুরা, ঘটনাটা অনেকেরই মনে হবে কোনো গল্প,
বা সত্যি কি তাই? কিন্তু জানো তো, এমনও পৃথিবীতে জিনিস ঘটে যে জিনিসগুলো সত্যি হয়, কিন্তু তার কোনো প্রুফ থাকে না, সত্যি হয়। কারণ এরকম আমার নিজের এক এক কাকার সাথে, মানে আমার নিজের কাকা না, মানে আমার নিজের শোনা এক কাকার সাথে এরকম হয়েছিল। কাকারা পুকুরে স্নান করতে গেছিল। এবার ছোট থেকে ওখানেই মানুষ পুকুরে স্নান করতো। কোনো একটা সময় শুনেছিল যে ওই পুকুরে নাকি আহ, মানে ঠাকুর দেবতা আছে, এরকম হয় না, ঠাকুর দেবতা আছে। অনেকে অনেক কিছু পুকুর থেকে পেয়েছে। তো ওই কাকা তখন 12-13 বছর বয়স। কাকা বন্ধুদের সাথে গরমের সময় প্রত্যেকদিন ঝাঁপাই ঝরতো পুকুরে গিয়ে। সেদিনও স্নান করতে করতে কাকা মাঝখানে চলে যায়, বিশাল বড় পুকুরটা। মাঝখানে যখন যায়, অদ্ভুতভাবে হাঁপিয়ে যায়। হাঁপিয়ে গিয়ে মানে আর আসতে পারছে না ফিরে। তো বন্ধুরা দেখেছে যে ও তো মাছ, ওকে বন্ধুরা বলেছে তুই এতটা যাস না ওই পুকুরটা। ওর খুব ইচ্ছে ছিল সেই কাকার যে ও পারাপার করবে। আর এতটাই বড়, ওই 12-13 বছরের ছেলেরা পারাপার হতে পারবে না। তো সেদিন চেষ্টা করে হাঁপ গিয়ে আর আসতে পারে না। তখন বন্ধুরা দেখে তড়িঘড়ি বুঝতে পেরেছে যে ও তো জলে তলিয়ে যাবে রীতিমতো। আর হাত তুলতে তুলতে দেখা যাচ্ছে না। বাড়ি থেকে যখন বলে, সেই কাকার তখন বাবা সাথে সাথে আসে, আরও পাড়ার লোকজন ডেকে নিয়ে আসে। যখন ওই কাকাকে তোলে, কাকা তো জল খেয়ে নিয়েছিলই, কাকাকে যখন তোলে, কাকার যখন জ্ঞান আসে, কাকা একটাই কথা বলে যে ওই জলের মানে পুকুরের নিচে কাকা একটা মসজিদ দেখেছিল। কাকা বলে আমি সত্যি কথা বলছি, আমি দেখেছি একটা মসজিদ, আর একজন মুসলমান, যেরকম পাক মুসলমান হয়, সাদা রঙের পায়জামা প্যান্ট পরে, মাথায় যে টুপি ওনারা পরেন, আমি জানি না ওটা কি বলে, ঠিক আছে, যারা নামাজ পড়ার সময় পড়েন। তো ওই রকম একজন ওই মসজিদের সামনে বাবু হয়ে বসেছিলেন। আমার ওই কাকা দেখেছিলেন, কাকা বলেছিলেন। তারপরে অনেকে গেছিল দেখতে, কিন্তু কেউ আর দেখতে পারিনি, কিন্তু কাকা দেখেছিলেন। কাকা বলেছিলেন যে এটা কিন্তু কোনো মিথ্যে না, এরকম হয়, অনেক কিছুই হয়। যাই হোক, চলো কমেন্ট পড়ি। প্রথম কমেন্ট করেছে কৌশিকী ঘোষ, তারপরে সরস্বতী পারমাণিক, তারপর কমেন্ট করেছে পাপ্পু দে, সন্তুর দুনিয়া, কাজল সাহা, আয়ান হালদার, কৌশিকী ঘোষ, বিতিকা বিশ্বাস, সুদীপ্ত ব্যানার্জি বং হিন্দু হেসেল, তারপর শুভঙ্কর, তারপরে পিন্টু ঘোষ, সুদীপ রয়, গেমার প্রমোশন। এক মিনিট একটু দেখে নি, হ্যাঁ, আচ্ছা, গেমার প্রো রন্টি, আচ্ছা। তারপরে আমাদের অনুরোধ দাস, সুস্মিতা মণ্ডল, তারপরে কমেন্ট করেছে অর্পণ পিয়ালি, হ্যাঁ অর্পণ পিপলি, পিপলাই, আচ্ছা অর্পণ পিপলাই, বাহ খুব সুন্দর নাম তো। আচ্ছা, তারপরে আমাদের নীলু মজুমদার, রূপা দে, দত্ত চ্যানেল, সুস্মিতা মণ্ডল, তারপর কমেন্ট করেছো রেখা অধিকারী, ডালি দেবনাথ দিদিভাই, সুজাতা দাস, জল্পনা মজুমদার, বনশ্রী দে, রুবি, তমাল মণ্ডল, তারপর কমেন্ট করেছো জান্নাত, জান্নাত ইয়েস, জান্নাতুল সান্তা, আচ্ছা, তারপর জান্নাতুল সান্তা কমেন্ট করেছো, আচ্ছা, খুব ভালো লাগলো। আমি চাই আপু তুমি আরো আরো কমেন্ট করো। তারপরে সুদীপ রয়, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, কিষাণু মান্না, তারপরে সোমা দাস পরিবার থেকে উমা ঘোষ, সুমিতা বিশ্বাস, সুনিতা চন্দ্র, রূপসা শেঠ, সুমনা ভট্টাচার্য, রূপসা শেঠ, সানিয়া মণ্ডল, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি। তো প্রত্যেকের আমি এখানে নাম বলে দিলাম। কেমন লাগলো আজকের ঘটনাটা বলো। আর প্রশ্ন আজকে আমি করেছি, তোমরা কে কোথা থেকে আজকে শুনছো আমার ঘটনাটা, প্রত্যেককে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। আর একটা কথা, আজকে শরীরটা বড় টায়ার্ড, কারণ আজকে অনুষ্ঠান বাড়ি ছিল একটা, অনুষ্ঠান বাড়িতে ছিলাম অনেকটা লং টাইম, সেরকম খাওয়া দাওয়া কিছু করিনি, কিন্তু শরীরটা ঠিক ভালো নেই। আজকে ভেবেছিলাম ভিডিও তোমাদের সাথে রেকর্ড করব না, আজকে ভিডিও আসবে না, বাট মনে ভাবলাম না, মাঝে 2-1 দিন ভিডিও মিস গেছে, তোমরা আমাকে এরপরে মেরেই ফেলবে, তার জন্য ভিডিওটা ভয়তে দিয়ে দিলাম। এখনের মতো
লাভ ইউ টু, গুড নাইট, টাটা।